মেয়েদের নিউড ভিডিও বানিয়ে রেপ করে ব্ল্যাকমেইল করা একজন সিরিয়াল রেপিস্টের খুন হয়। পুলিশ ওই খুনিকে ধরতে একজন আইউটনেসকে দিয়ে কিলারের স্কেচ বানানোর কাজ করে। আর এরপর থেকে সামনে আসতে থাকে একের পর এক টুইস্ট। এই যেন এক গোলকধাঁধা, যেখানে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। কে আসল, কে নকল, কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে, কার সাথে কার কানেকশন, কে কি জন্য কি করছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সলভ করতে করতে আপনার মাথায় ঘুরে যাবে। সাসপেন্স, থ্রিল আর টুইস্ট কী জিনিস তা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালের মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স, মিস্ট্রি আর থ্রিলে ভরপুর মুভি আইডেন্টিটির কথা। মুভির শুরুটা হয় মেডিকেল কলেজের লাইব্রেরিতে। একটি বাচ্চা ছেলেকে বই নাড়াচাড়া করতে দেখে ডক্টর অনিতা ছেলেটিকে বলছিল, বই নিয়ে খেলা করো না, ডক্টর আঙ্কেল রাগ করবে। তখনই পাশে থেকে ডক্টর সুদর্শন বলে, ও আমার বোন স্মিতার ছেলে হারান, ও বই নিয়ে খেলা করছে না, ও বই গোছাচ্ছে। কিন্তু অনিতা জানতে চায় এতটুকু ছেলে কিভাবে। সুদর্শন বলে, ও বইয়ের নাম দেখে গোছাচ্ছে না, বইয়ের কভারের কালার, টেক্সচার এবং লেটারের সাইজ দেখে গুছিয়ে রাখছে। হারানের মা স্মিতা একটি অ্যাক্সিডেন্টের পর হসপিটালে ভর্তি। তার শরীরের বাদিকটা প্যারালাইজড হয়ে গেছে। সুদর্শন অনিতাকে বলছিল, স্মিতা পুলিশের স্কেচ আর্টিস্টের কাজ করত। সেই সুবাদে এএসআই প্রতাপ শঙ্করকে বিয়ে করেছিল, কিন্তু তাদের বিবাহিত জীবন খুব একটা সুখের ছিল না। 10 বছর স্বামীর নির্যাতন সহ্য করার পর স্মিতা অবশেষে ডিভোর্স নেয়। ওই সময় কোর্ট থেকে তাদের বড় মেয়ে দেবিকার কাস্টডি স্মিতা পেয়েছিল, আর 3 বছরের ছেলে হারানের কাস্টডি পেয়েছিল প্রতাপ। এরপর স্মিতা বেঙ্গালুরের সুদীপ নামে এক সিঙ্গারকে বিয়ে করেছিল। সেই ঘরেও একটি মেয়ে আছে, যার নাম নির্জা। সুদর্শন বলে, 2 মাস আগে আমরা খবর পেলাম হারানের বাবা প্রতাপ অ্যালকোহল পয়জনিংয়ে মারা গেছে। এরপর আমরা হারানকে পেয়ে খুব খুশি হয়েছিলাম, কিন্তু প্রতাপের সাথে থেকে হারান এতদিনে মানসিক সমস্যায় ভুগছিল, কারণ ওর বাবা কখনো ওকে নিজের সন্তানের মতো দেখত না। সে ওকে একজন ডিসিপ্লিন, পারফেক্ট ক্যাডেট হিসেবে ট্রিট করত। হারান যতই পারফেক্ট থাকার চেষ্টা করুক না কেন, কখনোই ওর বাবার মনের মতো হতো না। ওর অবস্থা ওর মায়ের মতো হয়ে গেছে। আর এ হচ্ছে হারানের বড় বোন দেবিকা, আর কোলের ছোট বোন নির্জা। মায়ের এমন অবস্থা দেখে দেবিকা কান্না করছিল। এই জন্য সুদর্শন দেবিকাকে বোঝাচ্ছে। তবে দেবিকা জানতে চায়, আঙ্কেল হারান কোথায়। হারানকে না পেয়ে খুঁজতে খুঁজতে দেবিকা ওই লাইব্রেরিতে গিয়ে দেখে হারান তখনও লাইব্রেরির বই গোছাচ্ছে। এখান থেকে সিন চলে যায় কয়েক বছর পর। কোয়েম্বাটুরের একটি শপে এমি নামে একটি মেয়ে ড্রেস ট্রায়াল দিচ্ছে, আর তার বান্ধবীরা বাইরে ওয়েট করছিল। ট্রায়াল দেওয়া শেষ হয়ে গেলে এমি কাউন্টার থেকে বিল করে বের হয়ে যাচ্ছিল। তখনই খেয়াল করে কারের চাবিটি সে ট্রায়াল রুমে রেখে এসেছে। এই জন্য এমি চাবি আনতে গিয়ে দেখে উপরে একটি ফোন সেট করা। এমি ওই ফোনটি নামাতেই দেখে এখনও রেকর্ড হচ্ছে, আর তার ড্রেস চেঞ্জ করার ভিডিওটিও এই ফোনের মধ্যে রেকর্ড হয়ে আছে। এর জন্য এমিরা শপের স্টাফদের জানালে তাদের মধ্য থেকে একজন ওই ফোনটি নিয়ে জানতে চায়, আপনারা ঢোকার আগে কাউকে ঢুকতে দেখেছিলেন? এমি তখন একটি ছেলেকে দেখিয়ে বলে, 10 মিনিট আগে এই ছেলেটি ঢুকেছিল। তখনই ওই ছেলেটার কাছে জানতে চাইতেই ছেলেটি এক হ্যাচকা টানে ওই ফোনটি নিয়ে পালিয়ে যায়। তবে কিছুক্ষণ পর শপের সেই লোকটিকে দেখা যায় শহর থেকে দূরে একটি পুরাতন ফ্যাক্টরিতে গিয়ে ওই ছেলেটির থেকে ফোনটি নিচ্ছে। তার মানে সব কিছু তারই প্ল্যান করা। আর এই লোকটার নাম হচ্ছে অমর ফিলিক্স। অমর এই ফ্যাক্টরিতে থাকে। অমরের শপ থেকে আসার সময় বিলিং ইনভয়েসও নিয়ে এসেছে। অমর প্রথমে মেয়েটির ভিডিওটি দেখে, এরপর ফেসবুকে ওই নাম সার্চ করতেই দেখে এমি নামে এই মেয়েটি এনগেজড। তাই অমর তার পার্টনার নাকুলকে কল করে। এই নাকুল মূলত একজন হ্যাকার। অমর নাকুলকে বলে নতুন একটি কাজ এসেছে, কিন্তু নাকুল আর এসব করতে চাচ্ছে না। এই জন্য অমর নাকুলকে বলে, তার জন্য তো পেমেন্ট দিচ্ছি তাই না, আর ভুলে যেও না আমার কাছে তোমার সকল কল রেকর্ড আছে। তোমাকে ফেসবুক আইডির লিঙ্ক দিচ্ছি, দ্রুত অ্যাড্রেস আর লোকেশন বের করে দাও। বাধ্য হয়ে নকুল তার কাজ শুরু করে। আর এদিকে এমিকে দেখা যায় পুলিশের কাছে কমপ্লেন করে তার বান্ধবীকে নিয়ে বের হচ্ছে। তবে এমির বান্ধবী চলে যেতেই অমর কার নিয়ে এসে এমিকে প্রথমে এমির ওই ভিডিওটি দেখায়। এরপর এমিকে ব্ল্যাকমেল করে বলে, সামনে তোমার বিয়ে, তুমি যদি না চাও যে এই ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে যাক, তাহলে 3 লাখ টাকা দিতে হবে। এমিও তার কথায় রাজি হয়ে যায়। এরপর এমির সাথে থাকা এটিএম কার্ডে যা টাকা ছিল অমর সব টাকা তুলে নেয়, আর আগামী দিন 12টার মধ্যে দিতে বলে এমিকে তার অ্যাপার্টমেন্টের সামনে ড্রপ করে দিয়ে অমর চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় ফোনে কাউকে বলছিল, আপনার সাথে চুক্তি মতো আপনি টাকা পাঠিয়ে দিন, নয়তো আমার কাছে যা আছে তা দিয়ে আমি যা করতে পারি করব। কিন্তু সে রাজি না হওয়াতে অমর তাকে বলে দেয়, ঠিক আছে, এখন আপনি দেখুন আমি কি করতে পারি। এরপর সেই ফ্যাক্টরিতে ফিরেই অমর নাকুলকে কল করে বলে, একটা সমস্যা হচ্ছে, 2 দিন থাকার জন্য আমার একটি জায়গা দরকার, সাথে আমার সিস্টেমের সাথে কানেক্ট করতে একটি আইপি অ্যাড্রেসও লাগবে। কিন্তু কোনো উত্তর না দিয়েই নাকুল তার কল কেটে দেয়। আর এরপর অমর ভিতরে গিয়ে দেখে কেউ একজন ভিতরে এসে দাঁড়িয়ে আছে। অমর তাকে দেখা মাত্রই রড হাতে মারতে যাচ্ছিল,
কিন্তু ওই লোকটি অমরকে মেরে বেঁধে ফেলে। এরপর সব জায়গায় পেট্রোল ঢেলে অমরকে সব পুরো ফ্যাক্টরিটি আগুনে জ্বালিয়ে দেয়। আর এখান থেকে সিন শিফট হয়। মূলত ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বর্ডারে, কিন্তু অমরের পোড়া বডিটি পাওয়া গেছে কেরালার নদীতে, কারণ কেউ ওই ফ্যাক্টরি থেকে অমরের বডিটি নদীতে ফেলে দিয়েছিল। মার্ডার স্পট যেহেতু তামিলনাড়ুতেই, তাই এই কেসটিও তারাই তদন্ত করবে। এজন্য এসপি ডিওএসপি দীনেশকে নির্দেশ দেয় যে বডির সাথে যে মালপত্র পাওয়া গেছে সবকিছু এভিডেন্স লকারে রেখে দাও, 2-1 সপ্তাহ গেলে বডি সহ সবকিছু হ্যান্ডওভার করে দিব। এসপির কথা মতো দীনেশ সবকিছু এভিডেন্স লকারে রেখে দেয়। আর অফিসে যাওয়ার পরই সিআই অ্যালেন জ্যাকবের সাথে দেখা হয়। মূলত অ্যালেন তামিলনাড়ু পুলিশের উইটনেস প্রোটেকশন সেলে কাজ করে। একটি ক্রাইম দেখার পর সেখান থেকে ফেরার পথে আলিশা নামে এই মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যালেন ধারণা করছে সেই ক্রিমিনালই হয়তোবা আলিশাকে মারতে চেষ্টা করেছিল। এই জন্য ওই ক্রিমিনালকে ধরতে আর আলিশাকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে অ্যালেন দীনেশকে বলে আপাতত কিছুদিন ওকে আমার সাথে রাখাটাই সেফ হবে। এই জন্য দীনেশকে একটি নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিতে বলে। সব শুনে দীনেশ বলে, তুমি ওকে নিয়ে আমার ওখানে চলে আসো, ব্লুসুম হেইটস। আমার ওয়াইফ লতা ওখানে কেয়ারটেকারের দায়িত্বে আছে। আমি একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দিব। তবে সবাইকে বলবে আলিশা তোমার বোন, এমনকি আমার ওয়াইফ লতাকেও তাই বলবে। সিন চলে যায় ব্লুসম হেইটসে। আমাদের দেখানো হয় ডক্টর সুদর্শন তার বোনের সন্তানাদি মানে দেবিকা, হারান আর নীরজাকে নিয়ে এই অ্যাপার্টমেন্টেই থাকে। হারান অন্যদের থেকে একটু আলাদা টাইপের, মানে সে একটু অর্গানাইজ থাকতে পছন্দ করে। 3 ভাই বোন মিলে বেশ আনন্দে এখানে সময় কাটাচ্ছে। এদিকে দীনেশের কথা মতো অ্যালেন আলিশাকে নিয়ে অ্যাপার্টমেন্ট এসেছে। একই সময় হারানরা শপিং করে ফিরছিল। আর লিফটের সেম ফ্লোর দেখে নীরজা বলছিল, তার মানে আপনারা তো আমাদের প্রতিবেশী। লিফটে ওঠার সময় তাদের পরিচয় হয়। এরপর লিফট থেকে নেমেই অ্যালেনরা একটা ফ্ল্যাটে ঢুকে আলিশাকে একটি রুম দেখিয়ে দিয়ে বলে, আগামী কয়েক সপ্তাহ তুমি এখানেই থাকবে। আমিও বেশিরভাগ সময় এখানেই থাকবো। আর আমার অনুপস্থিতিতে কনস্টেবল মার্সি তোমার সাথে থাকবে। যদিও ম্যাটারনিটি লিভে আছে, তারপরও ওর কাছে গান থাকবে। তোমার কিছু লাগলে ওকে বলবে। তবে মনে রাখবে, মার্সি আর আমাকে ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না। কেস সলভ না হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। এখানে সবার কাছে তুমি আমার ছোট বোন, ব্যাঙ্গালোর থেকে এখানে বেড়াতে এসেছ। বিষয়টার জন্য এমনই থাকে। সিন চলে যা পরবর্তী দিন সকালে। সুদর্শন কার্নিশে বসে থাকা তার বিড়াল রুবিকে ডাকছে, কিন্তু রুবি কিছুতে নামছে না, কারণ রুবি তো আলিশার রুমে চলে গেছে। আবার হারান এসে সোফার মধ্যে এলোমেলো বই পড়ে থাকতে দেখে সেগুলো গোছাচ্ছিল। তখনই সুদর্শন বলে, আমার বই গোছাতে হবে না। দীনেশের ফ্ল্যাটে ওই স্কুটার চুরির তদন্ত চলছে, চল গিয়ে দেখে আসি। এরপর তারা দীনেশের ফ্ল্যাটে এসে দেখে দীনেশের ছেলে আশিনের তথ্য মতে একজন স্কেচ আর্টিস্ট স্কেচ বানানোর কাজ করছে। কিন্তু আশিন চোরের কানের ধরন বললে হারানের মনে একটি সন্দেহ হয়। হারান বলে সে ভুল স্কেচ বানাচ্ছে। হারান কাগজে একটি কানের শেপ বানিয়ে আশিনকে দেখালে আশিন বলে ঠিক এমনই দেখেছি। তবে আর্টিস্ট বলছিল অনেক সময় সফটওয়্যার এরর হয়, কিন্তু হারানের কথা সফটওয়্যারের ভুল হয়নি, আর আপনারও ভুল না, কারণ বাস্তবে এমন কারোর কান হয় না। আশিন যেভাবে ডিসক্রাইব করছে তখনই আমার সন্দেহ হচ্ছে আশিন ওর চেহারা দেখেনি, তবে সে দেখতে কেমন তাও জানে। এজন্য আশিনের কাছে সত্যিটা জানতে চাইলে আশিন বলে আসলে আমার ছোট বোন আতি ওকে দেখেছে, কিন্তু ও একটু ভয় পায়, তাই ও আমাকে বলেছে ওই লোকটা দেখতে কেমন ছিল। এরপর হারান আতির দেয়া তথ্য নিয়ে একটি স্কেচ বানিয়ে ফেলে। মূলত হারানের মা যেহেতু একজন স্কেচ আর্টিস্ট ছিল আর অর্ধেক প্যারালাইজ থাকার পরও সে স্কেচ বানাতো, তখন মায়ের সাথে থেকে থেকে হারানও তার মায়ের মতো স্কেচ বানাতে শিখেছে। আবার এই স্কেচে থাকা লোকটিকে দেখে দীনেশ রয় প্লতা চিনতে পেরে বলে, এই তো সিবি আমাদের এখানে প্লাম্বিংয়ে কাজ করতে আসে, তার মানে হারানের স্কেচ একদমই সঠিক। এরপর এখান থেকে অফিসে গিয়েই দীনেশরা আলিশার কেস নিয়ে কথা বলছিল, কারণ ওই সময়ে সেখান দিয়ে কোনো গাড়িও যায়নি যাদের থেকে কিছু তথ্য নেওয়া যেতে পারে। তবে এসআই বলছিল, স্যার মেয়েটি যেহেতু বলছে ওই কিলার ডিটেলস তার ভালো মতো মনে আছে, তাহলে সকালে যে ছেলেটা স্কেচ বানালো ওকে দিয়ে স্কেচ বানালে কেমন হয়। কিন্তু দীনেশের কথা, একটি স্কেচ বানাতে গিয়ে যে ঝামেলায় পড়তে হচ্ছিল, আবার আরেকটি স্কেচ বানানোর কথা বলছো। তবে অ্যালেন এই বিষয়টি নিয়ে একটু ভাবে। এরপর রাতে ফ্ল্যাটে ফিরেই হারানের সাথে দেখা করে এবং আলিশার সম্পর্কে কিছু তথ্য দিয়ে বলে, দীনেশ স্যার আর আমি ছাড়া এই তথ্য কেউই জানে না, এখন তুমি জানলে। তবে এই বিষয়টা গোপন রাখতে হবে। হারান বলে, আপনার ডিপার্টমেন্টে এমন কেউ নেই যে এই ধরনের স্কেচ বানাতে পারবে? অ্যালেন বলে, এই বিষয়টা আমার গোপনীয়তার সাথে হ্যান্ডেল করতে হবে। আর সকালে তুমি যেভাবে বাচ্চাটার ডেসক্রিপশন নিয়ে স্কেচ বানিয়েছিলে, একমাত্র তুমি এটা পারবে। হারান বলে, দেখুন স্যার, স্কেচ বানানোর জন্য টেক্সচার খুবই ইম্পর্টেন্ট, আর কেস সম্পর্কে কিছু না জেনে 1 সপ্তাহ আগে দেখা একটি চেহারা নতুন করে তৈরি করা খুবই জটিল কাজ। তবে অ্যালেনের কথা, আমি এই কেসের কোনো ডিটেলসই তোমার সাথে শেয়ার করতে পারবো না। ওই মেয়েটা খুনের হাত থেকে বেঁচে ফিরেছে, ও এখন খুবই বিপদে। তবে অ্যালেনের কথা হারান রাজি হয়ে যায়
আর পরবর্তী দিন সকাল হতেই আলিশার দেওয়া ডেসক্রিপশন মতো হারান স্কেচ তৈরির কাজ শুরু করে। কিন্তু একটা সময় এসে স্কেচ পরিপূর্ণ না হতেই হারান স্কেচটি বানানো বন্ধ করে দেয়। অ্যালেনও আলিশাকে ভিতরে পাঠিয়ে জানতে চায় কি হয়েছে। ও তো ক্লিয়ারলি ডেসক্রাইব করছিল, কিন্তু হারান বলে ক্লিয়ার আর অ্যাকুরেট সম্পূর্ণ আলাদা, ও ভুল ডেসক্রিপশন দিচ্ছিল। অ্যালেনের কথা তুমি তো স্কেচটি তৈরি করনি, কমপ্লিট না করে কীভাবে বুঝতে পারলে? তখনই হারান তার বানানো স্কেচটি দেখায়, যেখানে আলিশা অ্যালেনের ডেসক্রিপশন দিয়েছে। অ্যালেন তো নিজের স্কেচ দেখে পুরোই হতবাক। এই জন্য হারান আমেরিকার এক সিরিয়াল কিলারের কথা বলে, যে পুলিশ ওই কিলার স্কেচ বানাতে এক বৃদ্ধা কিনেছিল, যে 1 বছর পূর্বে ওই কিলারকে দেখেছিল। কিন্তু আঁকানোর সময় সে সিরিয়াল কিলার ফেস ডিসক্রাইব না করে সামনে থাকা স্কেচ আর্টিস্টের ফেস ডিসক্রাইব করেছিল। তবে আলিশার ব্যাপার হারান বলে, ওর যেহেতু রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ভুল হতেই পারে, তবে ওর মেমোরিতে যদি ওই কিলারের চেহারা থেকে থাকে আমরা তা বের করে আনতে পারবো, কিন্তু এভাবে সম্ভব না। অ্যালেন জানতে চায় তার জন্য কি করতে হবে। হারান বলে আপাতত ও রেস্ট করুক, ওকে বলার দরকার নেই যে ও ভুল করছে। এরপর আমাদের সেই স্থানে যেতে হবে যেখানে ও কিলারকে দেখেছিল। তো কথা মতো পরবর্তী দিন সকাল হতেই অ্যালেন আলিশা আর হারানকে নিয়ে ওই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় হারান আলিশার কাছে তার পছন্দের মিউজিকের বিষয়ে জানতে চায়। আলিশা মালায়ালি ভায়োলিন ইনস্ট্রুমেন্টের কথা বললে হারান সেই মিউজিক প্লে করে আলিশাকে একটি ডিপ ব্রেথ নিয়ে সেই দিনের ঘটনা মনে করতে বলে। কথা মতো আলিশা চোখ বন্ধ করে ওই দিনের ঘটনা মনে করে এবং বলতে থাকে, ওই দিন আমি একটি কল পেয়ে বের হয়ে যাই। তখন আমি প্লেন হোয়াইট শার্ট, জিন্স আর আমার লাকি ব্লেজার পরেছিলাম। আমি এখান থেকে ট্রেনে করে কোম্বাটুরে স্টেশনে যাই। এরপর আমার বন্ধুর স্কুটার নিয়ে সমুদ্রা সিল্ক নামে একটি পুরাতন ফ্যাক্টরিতে যাই। তবে সমুদ্রা সিল্কের নাম শুনতেই হারান একটু চমকে ওঠে। আর আমরা ওখানে দেখতে পাই ওই রাতে হারানি এখানে অমরকে আগুনে পুড়িয়ে মেরেছিল। তার মানে আলিশা ওই রাতে অন্য কাউকে না, হারানকেই দেখেছিল। কথা বলতে বলতে তারা সেই লোকেশনে পৌঁছে যায়। এরপর আলিশার ডেসক্রিপশন নিয়ে হারান একটি স্কেচ বানিয়ে অ্যালেনকে বলে, এটা রাফ স্কেচ, আরও কিছু কাজ করতে হবে, এজন্য কমপ্লিট হওয়ার আগে ওকে না দেখানোটাই ভালো। কিন্তু স্কেচটি দেখে অ্যালেন জানতে চায়, ওনা বলেছিল নাক সামনের দিকটা একটু ফ্ল্যাট ছিল। হারান বলে ওটা মেমোরি এরর, এখন কারেকশন করেছে। তবে অ্যালেন বলে, দেখো হারান, আমার হাতে সময় খুব কম, তাই ওকে স্কেচটি দেখিয়ে ভেরিফাই করতে হবে। এই জন্য অ্যালেন আলিশাকে ওই স্কেচটি দেখায়। আর আলিশা ওই স্কেচটি দেখে বলে, আমি একেই দেখেছিলাম। কিন্তু হারান পুরোই অবাক, এটা কিভাবে সম্ভব? সেদিন তো আলিশা হারানকে দেখেছিল, তাহলে এই স্কেচটি দেখে কিভাবে কনফার্ম করলো? হারান এটা ভাবতে ভাবতেই অ্যাপার্টমেন্টে ফিরে আসে। তখনই দেবিকারা বের হচ্ছিল। আলিশাকে দেখে দেবিকা জানতে চায়, তোমার ভাই কোথায়? ফোনে পাচ্ছি না তো। আলিশা কোনো জবাব না দেয় দেবিকা বলে, আমাকে চিনতে পারছো না? আমি সামনের ফ্ল্যাটের দেবিকা। তবে তখনই অ্যালেন এসে পড়ায়। দেবিকা অ্যালেনকে জানায় যে মার্সির লেবার পেইন শুরু হয়, মার্সিকে হসপিটালে নেওয়া হচ্ছে, আমরাও সেখানেই যাচ্ছি। অ্যালেন বলে, তুমি হসপিটাল লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। দেবিকা বলে, আমরাও তো যাচ্ছি, আপনি আমাদের পিছে পিছে ফলো করুন। এদিকে আলিশাও চলে যাচ্ছিল। তবে হারান দেবিকাদেরকে বলে দেয়, আজ তোরা হসপিটালে কোয়ার্টারে থাকিস, এখানে আসার প্রয়োজন নেই। এরপর হারান ফ্ল্যাটে গিয়ে আলী নামে একজনকে কল করে বলে, আমার সন্দেহ সঠিক, ও আমাকেই দেখেছিল, কিন্তু এখনও কেন পুলিশকে আমার বিষয়ে বলছে না, আমার এটা জানতে হবে। এই জন্য হারান ঘড়ির মধ্যে একটি জ্যামার ফিট করে বিড়ালের গলায় ঝুলিয়ে আলিশার রুমে ঢুকিয়ে দেয়। আর বিড়ালের শব্দ পেয়ে আলিশারও ঘুম ভেঙে যায়। এদিকে হারান একটি ডিভাইসের সাহায্যে দরজার লক খুলতে চেষ্টা করছে। আলিশাও দেখা মাত্র অ্যালেনকে কল করতে যাচ্ছিল, কিন্তু নেটওয়ার্ক নেই। এদিকে অ্যালেনও পার্কিং এসে পড়েছে। তবে হারান দরজা খুলতেই রুবিকে খুঁজতে সুদর্শন এসে পড়ে। সুদর্শন এসেই জানতে চায়, তুই এখানে কি করছিস? হারান বলে, দরজা ভাঙার শব্দ পেয়ে এলাম। তবে তখনই রুবির শব্দ পেয়ে দুজনই আলিশার ফ্ল্যাটে ঢোকা মাত্রই দেখে আলিশা তাদের দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে অ্যালেনও এসে পড়েছে। আলিশার হাতে গান দেখেই অ্যালেন বলে ওঠে, আলিশা, আমি অ্যালেন। অ্যালেন হারানের কাছেও জানতে চায়, তুমি এখানে কি করছো? হারান বলে, দরজা ভাঙার শব্দ পেয়ে এসেছিলাম। আবার অ্যালেনের মুখে হারানের নাম শুনেও আলিশা বলছিল, ও হারান, আমি ভাবছিলাম অন্য কেউ। তখনই সুদর্শন বলে ওঠে, ও এত সামনে দাঁড়ানো, তারপরে তুমি কিভাবে হারানকে অন্য কেউ ভাবতে পারো? আবার অ্যালেন নাম বলার পরে তুমি তাকে চিনতে পারলে কেন? অ্যালেন বলে, রিসেন্টলি ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই প্যানিকের কারণে হয়েছে হয়তোবা। কিন্তু সুদর্শনের কথা আমি বেশ কিছুদিন যাবতই লক্ষ্য করছি, কাউকে চিনতে ওর 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে। সুদর্শন একজন ফিল্ম স্টারের ফটো দেখে জানতে চায়, তুমি একে চিনো? আলিশা তাকেও চিনতে পারছে না। এই জন্য সুদর্শনের কথা মতো আলিশাকে হসপিটালে নেওয়া হয়। সুদর্শন আলিশার স্ক্যান করিয়ে অ্যালেন আর হারানকে জানায়, আলিশা ফেস ব্লাইন্ডনেসে আক্রান্ত, মেডিকেলের ভাষায় যাকে প্রোসোপ্যাগনেশিয়া বলা হয়। এই প্রোসোপ্যাগনেশিয়া নিয়ে আমি আগেও একটি মুভির মধ্যে আলোচনা করেছিলাম, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে নিচ্ছি। আমরা যখন কাউকে দেখি
তখন তার নাক, কান, চোখের ভ্রু, হেয়ার স্টাইল এসব দেখে তার চেহারাটা মনে রাখি। কিন্তু এই রোগে আক্রান্তরা সেই এলিমেন্টগুলো মনে রাখতে পারে না, সেজন্য তার কাছে সবাই একই রকম দেখতে। তবে তারা মানুষের পরিহিত পোশাক দেখে অনুমান করতে পারে। আলিশারও ঠিক তেমনি। তবে আলিশার যে ফেস ব্লাইন্ডনেস আছে তা আলিশাও বুঝতে পারছে না। তবে আলিশার এই সমস্যাটা কিভাবে হলো তা জানতে আমাদের 4 সপ্তাহ আগে ফিরে যেতে হবে। আলিশা মূলত একটি নিউজ চ্যানেলের রিপোর্টারের কাজ করত। হঠাৎ একদিন আলিশার সোর্স আলিশাকে কিছু তথ্য দেয়, আর সেই তথ্যের ভিত্তিতে আলিশা তদন্ত শুরু করে। মূলত সেটিই ছিল সিরিয়াল রেপিস্ট অমরের উপর। আলিশা কয়েকজন ভিকটিমের সাথে কথা বলে। এরপর নিউজ করতে চাইলে আলিশার বস জানায়, এমন নিউজ করতে হলে সাসপেক্টের সম্পর্কে প্রপার ডিটেলস লাগবে। যদি তা না পাও অন্তত তোমার সোর্সকে সামনে আনতে হবে। আর আলিশার সোর্স অন্য কেউ না, নাকুল। নাকুলই আলিশাকে অমরের তথ্য দিয়েছে। আলিশা নাকুলকে টিভিতে আসতে বললে নাকুল বলে, দেখো আমি তো আগেই তোমাকে বলেছি ও আমাকে ব্ল্যাকমেইল করছে, তাই আমি পুলিশের সাথে ইনভলভ হতে পারছি না। কিন্তু আলিশা বলে, দেখো ওরা আমাকে সোর্স রিভিল করতে বলছে। গুরুত্বপূর্ণ লিড ছাড়া এই স্টোরি কোনোভাবে রান করা যাবে না, আর এখন আমারও কিছু করার নেই। তবে আলিশার কথার পর নাকুল বলে, আমার কাছে আরও কিছু তথ্য আছে। আমার হেল্প ছাড়াই অমর আরও 2টি মেয়েকে ট্র্যাক করেছিল। ও তাদের একজনের পরিবারের সাথে কথাও বলেছিল। আমার কাছে তার রেকর্ডিংও আছে। তবে সেটা ওয়ান সাইডেড, মানে শুধু অমরের কথা রেকর্ড হয়েছে। যেখানে অমর বলছিল, তোর বোনের সাথে কাটানো ওপেনিং ক্লিপসগুলো পাঠিয়েছি। আমার কাছে ঘণ্টাব্যাপী ফুল ভাষণও আছে। আমার মধ্যে তেমন কোনো সেন্টিমেন্ট নেই। তুই যদি আমাকে 25 লক্ষ টাকা না দিস তাহলে তোর বোনের ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে যাবে। আর এই রেকর্ডিংটি শোনার পর আলিশা শুধু নাকুলকে বলে, আমাদের এখনই পুলিশকে জানানো উচিত। যে কোনো মূল্যে এই ক্রাইম বন্ধ করতে হবে। তবে নাকুল না চাইলেও আলিশা থানায় গিয়ে সিআই অ্যালেনের সাথে সবকিছু শেয়ার করে। তবে আলিশা নাকুলের বিষয়টি তার কাছ থেকে এড়িয়ে যায়। সব শুনে অ্যালেন বলে, আপনার সোর্সের দেওয়া লোকেশন যদি সঠিক হয়ে থাকে আমি কথা দিচ্ছি কালই আমি তাকে অ্যারেস্ট করব। সাথে অ্যালেন আলিশাকে তার পার্সোনাল নম্বর দিয়ে বলে দেয়, এর মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আমার এই নম্বরে কল করবেন। এরপর থানা থেকে ফিরতেই আলিশার বস আলিশাকে কল করে বলে, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম তোমার স্টোরিটি রান করব, তবে সাথে কিছু অরিজিনাল ফুটেজ থাকলে ভালো হয়। এই জন্য আলিশা নাকুলকে কল করে, কিন্তু নাকুলের ফোনও বন্ধ। এদিকে অরিজিনাল ফুটেজও লাগবে। আলিশার তখন মনে পড়ে নাকুল তো তাকে অ্যাড্রেস দিয়েছিল। এই জন্য আলিশা ওই রাতেই ট্রেনে করে কম্বাটুরে চলে যায়। এরপর তার ফ্রেন্ডের স্কুটি নিয়ে সমুদ্র সিল্ক ফ্যাক্টরিতে যায়। আলিশা চুপি চুপি ভিতরে গিয়ে দেখে অমর কোনো এক ব্যক্তির সাথে কথা বলছে। আলিশা সব ভিডিও করে রাখে। আর এর কিছু সময় পরই সেখানে হারান আর অমরের ফাইট হয়। আলিশা তখনও সব ভিডিও করছিল। তবে হারান আগুন ধরিয়ে দিলে ব্লাস্ট হয়ে আলিশা ছিটকে বাইরে পড়ে যায়। আলিশার ব্যাগ আর ফোন ভিতরে রয়ে যায়। এরপর আহত অবস্থায় স্কুটারের কাছে আসতেই আলিশা হারানকে দেখে ফেলে। আর হারানের ভয়ে দুদু স্কুটার নিয়ে ফিরে যাওয়ার সময় অন্য দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় আলিশা বাইক থেকে পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয় আলিশাকে হসপিটালে নিয়ে গেলে আলিশার সাথে থাকা অ্যালেনের কার্ড দেখে অ্যালেনকে জানালে অ্যালেনও হসপিটালে আসে। আর এরপর থেকে এখন অবধি আলিশা অ্যালেনের সাথে আছে। এই সব কিছু জানার পর সুদর্শন আলিশাকে বলে, যদিও এটা একটা রেয়ার কন্ডিশন, তারপর এই রোগের কিছু সমাধান আছে, যেটাকে আমরা ফিচার রেকগনিশন বলি। যেমন মানুষের চোখ, নাক, কান, ঠোঁট, এই সব কিছু ফিচার্স। আমাদের শুধু এসব ফিচার্সের পার্থক্য বুঝতে হবে। যেমন একজনের ইউনিক ফিচার আরেকজনের সাথে পার্থক্য তৈরি করতে পারে। তবে সুদর্শনের কথা শুনে অ্যালেনের আলিশা আর হারানের কথাগুলো মনে পড়ে। অ্যালেন এখন ভাবছে, আলিশা যদি ফেস ব্লাইন্ড হবে তাহলে হারান যে কথাগুলো বলছিল সেগুলো কিসের ভিত্তিতে বলল, আর হারান কিভাবে আলিশার কথা মতো স্কেচ বানালো, আর হারান যে ইচ্ছা করে তাদেরকে ওই ক্রাইম স্পটে নিয়ে গিয়েছে অ্যালেন এটা স্পষ্টই বুঝতে পারছে। এই জন্য অ্যালেন হারানের সম্পর্কে জানতে সুপ্রিয়া নামে একজনকে কল করে হারানের ফটো আর অ্যাড্রেসটি পাঠিয়ে হারানের সম্পর্কে সব তথ্য বের করতে বলে। আর নিজেও হারানের কাছে গিয়ে জানতে চায় অমরকে কেন মেরেছ। তবে হারান কোনো জবাব না দেয় অ্যালেন দীনেশকে কল করে বলে, আমরা যে খুনিকে খুঁজছি সে আপনারই প্রতিবেশী হারান। দীনেশ জানতে চায়, কি বলছো তুমি? অ্যালেন বলে, আপনি এখনই যাদব মেমোরিয়াল হসপিটালে চলে আসুন, বাকিটা আমি খুলে বলবো। কথা মতো দীনেশ হসপিটাল আসা মাত্রই অ্যালেন বলে, স্যার দ্রুতকে অ্যারেস্ট করুন, আমি আপনাকে ডিটেলস দিব। দীনেশ জানতে চায় তাহলে এই কেসের কী হবে। অ্যালেন বলে, এটা আমাদের মিসলিড করতেও বানিয়েছে, এমন চেহারার কোনো ব্যক্তিই নেই। তবে ঠিক এরপরই আমির আলী নামে স্কেচে থাকা ওই ব্যক্তিটি দীনেশের কাছে এসে স্যারেন্ডার করে। আর আমির আলীকে দেখার পর অ্যালেন তো পুরো আকাশ থেকে পড়ল। হারানো অ্যালেনকে শুধু বলে, এখন তো আপনাদের উইটনেস, স্কেচ, সাসপেক্ট সবই আছে, তাহলে আমি তো যেতে পারি, তাই না? বলে হারান বেরিয়ে যায়। আর অ্যালেনও দীনেশকে বলে, আপাতত আলীকে অ্যারেস্ট করুন, আমি আগামীকাল অফিসে এসে ডিটেলস বলবো। এই বলে অ্যালেনও বেরিয়ে যায়। তবে যাওয়ার পথে খেয়াল করে হারান একটি চায়ের দোকানে বসে আছে।
এজন্য অ্যালেন হারানের কাছে গিয়ে বলে, তোমার এই আমির আলীর গেমটা অসাম ছিল। অ্যালেনের কথা আমরা আরও জানতে পারি, অ্যালেন অমরের কম্পিউটারে থাকা ওই হার্ড ড্রাইভটি খুঁজছে, মানে সেই হার্ড ড্রাইভ যেই হার্ড ড্রাইভের মধ্যে ভিডিওগুলো আছে। এই জন্য অ্যালেন ওই ফ্যাক্টরিতে খুঁজেছে, কিন্তু সেখানে পায়নি। কিন্তু অ্যালেন ধারণা করছে হারান ওই হার্ড ড্রাইভের জন্যই হয়তো এসব করেছে, কারণ একমাত্র ওই হার্ড ড্রাইভটি মিসিং। তাই অ্যালেন শুধু এখন জানতে চায় তুমি কে, আর এখানে তোমার রোলটাই বা কী ছিল। হারান বলে, আপনার কথা মতো আমি যদি ওখানে আগুন লাগিয়ে থাকি তাহলে আপনি ভালো করে জানেন আমার ভিতর থেকে কিছু নেয়ার প্রয়োজন নেই। তাদের কথার মাঝেই দীনেশ কল করে অ্যালেনকে আগামীকাল এসপি অফিসে দেখা করতে বলে। তখন অ্যালেনও জানতে চায় যে আপনারা যখন অমরের বডি পেয়েছিলেন, বডিতে কোনো ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গিয়েছিল। দীনেশ বলে ওর বেল্টের মধ্যে একটি হার্ড ড্রাইভ পাওয়া গিয়েছিল। আর ড্রাইভের কথা শুনে অ্যালেন বলে, ওটা এখন কোথায়? আমাদের তো পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু দীনেশ বলে ওই ড্রাইভ এভিডেন্স রুমের লকারে আছে, প্রপার চ্যানেল ছাড়া আমি আনতে পারবো না। শোনা মাত্র অ্যালেন ফোন কেটে দেয়। আর হারানও বুঝতে পেরে বলে, তার মানে তুমি কেসের তদন্ত করতে নয়, ওই হার্ড ড্রাইভের জন্য এখানে এসেছ। অ্যালেনও শুধু বলে যায় এটা এখানেই শেষ হয়ে যাবে না। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। আলীকে থানায় আনা হয়েছে, আবার অ্যালেনের ফোনও বন্ধ। দীনেশও বুঝতে পারছে এখানে কিছু তো একটা আছে। এই জন্য দীনেশ হসপিটালে গিয়ে সুদর্শনের কাছে জানতে চায়, একজন মেমোরিশু উইটনেসের ডেসক্রাইব করা স্কেচ কোর্টে যে অ্যাকসেপ্ট হবে না সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু এত প্ল্যানিং কিসের জন্য? আর আপনার ভাগ্নের সাথে ওই খুনের কানেকশনই বাকি। এদিকে সুপ্রিয়া অ্যালেনকে কল করে জানায় ওই মেয়েটির নাম নির্জা সুদীপ, আর ওর মায়ের প্রথম স্বামীর নাম প্রতাপ শঙ্কর। আর এরপরই অ্যালেন জানতে পারে নির্জা হারানের সৎ বোন। তবে নির্জার কথা এখানে কেন এলো চলুন আগে সেটাই জেনে আসি। মূলত কয়েক মাস আগে নির্জা তার বান্ধবীর রেপ হয়েছিল। একমাত্র ছোট বোনের রেপ হয়, হারুন কিছুতেই এটা মানতে পারছিল না। হারুনের মনের মধ্যে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। তবে দেবিকা সেটা বুঝতে পেরে হারুনকে বলেছিল এর জন্য পুলিশ আছে, তুই পুলিশের উপর সব ছেড়ে দে, আমাদের দুজনের তোকে দরকার। আর দেবিকার কথা রাখতেই হারান তখন কিছুই করেনি। সিন প্রেজেন্টে। এদিকে এটা এখন স্পষ্ট হয়ে গেছে আলিশা কিলারকে আইডেন্টিফাই করতে পারবে না। আবার এএসআই কল করে জানায় যে অ্যালেনের গাড়ি এসপি অফিসের সামনে, তবে ভিতরে বা বাইরে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এই জন্য দীনেশও চলে যায়। আর এরপরে সুদর্শন আলিশাকে বলে, তোমার থেকে সবকিছু জানার পর আমার মনে হচ্ছে তোমার সত্যিটা জানার অধিকার আছে। অন্যদিকে অ্যালেনকে না পেয়ে দীনেশ তামিলনাড়ুর এসপিকে কল করে অ্যালেনের বিষয়ে জানতে চাইলে সে যা জানায় দীনেশ রীতিমতো অবাক হয়ে যায়। এসপি বলে, ও তো এখন আর পুলিশ অফিসার নেই, ও একটা ক্রিমিনাল, আমরা তোকে খুঁজছি। এদিকে সুদর্শন আলিশাকে হারানের কাছে নিয়ে এলে হারান বলে, কয়েক মাস আগে আমার ছোট বোন নির্জার রেপ হয়। কলেজের অনুষ্ঠান থেকে ফেরার পথে অমর ফিলিক্স ওকে তুলে নিয়ে রেপ করেছিল, আর এই জন্যে আমি ওকে খুন করে আগুনে জ্বালিয়ে দিয়েছি। তবে প্রথমেই আমি এমনটা করিনি। এখানে আমাদের দেখানো হয় হারান ওই সময় দেবিকার কথা রাখতেই নীরবে সব সহ্য করেছিল। তবে নির্জাকে ওই ট্রমা থেকে মুক্ত করতে, নির্জাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাকরি থেকে একটি বড় ব্রেক নিয়ে দেবিকা আর নির্জাকে নিয়ে তাদের হোমটাউন মানে সুদর্শনের এখানে চলে এসেছিল। এরপর আস্তে আস্তে নির্জা স্বাভাবিক জীবনে ফিরেও আসে। তবে এরপরে নির্জার সাথে ওই দিন রেপ হওয়া আরেক ভিকটিম সাকিনার ভাই আনসার আলী আমাদের সাথে দেখা করতে আসে। সাকিনা তখন মানসিক চিকিৎসা নিচ্ছিল। তখনই অমর আনসারের কাছে সাকিনার 30 সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি পাঠিয়েছিল, মানে যে ক্লিপটির অডিও রেকর্ডটি নাকুল আলিশাকেও শুনিয়েছিল। আনসারের কাছ থেকে সবকিছু জানার পর হারানের মধ্যে আবার সে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তাই হারান দেবিকাকে করা প্রমিসের কথা ভুলে ফুল কম্বেটে আনসার আলীকে সাথে নিয়ে অমর ওই ফ্যাক্টরিতে গিয়ে অমরকে পিটিয়ে আগুনে জ্বালিয়ে মেরেছিল। তার মানে সেদিন হারানের সাথে আনসার আলীও ছিল। হারান বলে, এরপর আমরা যখন কোচিতে ফিরে আসি আমার সাথে আনসারের বাবা আমির আলী দেখা করে। আমির আলী বলছিল, তুমি তো সাকিনার কন্ডিশন জানো, আনসার ওর জন্য এসব করেছে। আমির আলীর কথা, অমর যেই হোক না কেন কেউ না কেউ একদিন ওর খোঁজ করতে আসবেই। তারা যেন কোনো মতে আনসারের কাছে পৌঁছাতে না পারে। যদি সব কিছু প্রকাশ হয়ে যায় আমি নিজে সব দায় স্বীকার করে নিব, তুমি শুধু আনসারকে বাঁচাবে। হারানো বলে, আমিও জানতাম একদিন ওর বন্ধু, পরিবার বা ওর সাথের কেউ ওর খোঁজে আসবে। তখনই বেঙ্গালুরুর পুলিশ অফিসার অ্যালেন জ্যাকব আসে। সুদর্শনও তখন বলে ওঠে, দীনেশ বলল অ্যালেন এসপি অফিসে গেছে। হারান বলে, ওখানেই তো সব এভিডেন্স রাখা, মানে সেই হার্ড ড্রাইভটি। দীনেশকে কল করলে দীনেশ জানায় ও এখনও অফিসের ভিতরে প্রবেশ করেনি, কিন্তু হারান বোঝায় ওর টার্গেট যদি হার্ড ড্রাইভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিতর প্রবেশ করবে। আর ওকে ফাঁদে ফেলতে হলে ওর হাতে যাওয়ার আগেই আমাদের জানতে হবে ওই হার্ড ড্রাইভের মধ্যে কী আছে। তবে দীনেশের কথা, তার আগে তুমি আমাকে বলো তুমি এই কেসের সাথে কিভাবে জড়িত। যে আমির আলী স্যারেন্ডার করেছে সে তো ইজিলি বেল পেয়ে যাবে। যতক্ষণ আমি এখানে তোমার রোল সম্পর্কে জানতে না পারছি ততক্ষণ আমার চোখে অ্যালেন আর তুমি দুজনেই সাসপেক্ট। হারান বলে, দেখুন স্যার, আপনার মতো আমিও জানি না অমরের হার্ড ড্রাইভের মধ্যে কী আছে।
আবার অ্যালেন শুধুমাত্র ওই হার্ড ড্রাইভের জন্য এত দূর এসেছে, তাই আমাদের জানতে হবে ওই হার্ড ড্রাইভে এমন কি আছে। চলুন একসাথে ওপেন করি, একবার আমি জানতে পারলে নিজে থেকে আমি সারেন্ডার করব। কিন্তু দীনেশ বলে তা করা যাবে না, হার্ড ড্রাইভ এনক্রিপ্টেড, কোর্ট অর্ডার ছাড়া খোলা যাবে না। হারান বলে তাহলে বাইরের কাউকে দিয়ে করাই, কিন্তু তাতেও দীনেশ হারানকে আর বিশ্বাস করতে পারছে না। তাই হারান আলিশার কথা বলে যে ওর জন্য যে কেসটি সামনে এসেছে, ওকে তো বিশ্বাস করবেন। সাথে আলিশার কাছেও জানতে চায় তোমার সাথে নাকুল কি বিশ্বাসযোগ্য। আলিশা হ্যাঁ বললে হারান বলে নাকুল নিশ্চয়ই এটি খুলতে পারবে। আর এজন্যই দীনেশ এভিডেন্স রুম থেকে ওই হার্ড ড্রাইভটি বের করে নিয়ে আসে। এদিকে হারানও আলিশাকে নিয়ে বেরিয়ে যায়, সাথে নাকুলকে কল করে পুরনো পোর্টে আসতে বলে। নাকুলও জানে আমি তো ওকে ওই ড্রাইভটি লক করে দিয়েছিলাম, জাস্ট 3 মিনিটে আমি খুলে দিতে পারবো। তবে তাদের কথার মধ্যেই অ্যালেন তাদের কারে হিট করে। এরপর অ্যালেনকে দেখা মাত্রই হারান তার কার রিভার্স নিচ্ছিল। অ্যালেনও সামনে থেকে আবার হিট করার চেষ্টা করছে। একসময় হারান কার ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, অ্যালেনও পিছু পিছু যাচ্ছিল। তবে হারান একটু পাশ কাটিয়ে একটি কারখানায় ঢুকে আলিশাকে বলে তুমি নেমে যাও, আমি 20 মিনিটের মধ্যে না ফিরলে তুমি দীনেশ স্যারের সাথে দেখা করবে। এটা বলতেই আলিশা নেমে যায়। এরপর হারান অ্যালেনকে হাইওয়েতে নিয়ে গেলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক দেখে অ্যালেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর এখান থেকে সিন চলে যায় এর ঠিক 48 ঘন্টা পর। আলিশা পোর্টে দাঁড়িয়ে আছে। আলিশার কল পেয়ে সুদর্শন এসে জানতে চায় কি হয়েছিল আমাকে ডিটেলে বলো। সিন আবার 48 ঘন্টা পূর্বে। সন্ধ্যার পর দীনেশ আলিশাকে কল করে যাচ্ছে, ঠিক তখনই হারান আহত অবস্থায় কার নিয়ে আসে আর আলিশাকে ড্রাইভ করতে বলে আলিশা ড্রাইভ করে পোর্টে নিয়ে যায়। দীনেশ ওই হার্ড ড্রাইভ নিয়ে সেখানে অপেক্ষা করছিল। হারান কার থেকে গান নিয়ে দীনেশের কাছে গিয়েই দীনেশকে গান পয়েন্ট করে এবং দীনেশকে হার্ড ড্রাইভটি দিতে বলছিল। তবে দীনেশ না দেয়াতে হারান দীনেশকে শ্যুট করে দেয়। আলিশাও দেখা মাত্র দৌড়ে এসে বলছিল হারান এটা কি করলে। এদিকে হারান দীনেশের জিপ থেকে ওই হার্ড ড্রাইভটি নিয়েই আলিশাকেও গান পয়েন্ট করে এবং ইশারা দিয়ে সেখান থেকে চলে যেতে বলছিল। আলিশা বলে এরপর আমি কাকে কল করব, কার কাছে সাহায্য চাইব, এটা ভেবে ভেবে সহ্য করতে না পেরে আপনাকে কল করেছি। এর মধ্যে নাকুল এসে পড়ে। নাকুলকে দেখে আলিশা বলছিল তুমি যদি সেদিন একটু আগে আসতে। নাকুল বলে আমি তো তোমারও আগে এসেছিলাম, এখানে যা যা ঘটেছে সবই আমি দেখেছি। মূলত তোমাকে ছাড়া আমি সারেন্ডার করতে চাচ্ছিলাম না, তাই পুলিশকে দেখে একটু দূরে ভ্যান পার্ক করেছিলাম। তখনই আমি ওকে খুন করতে দেখেছি। এরপর যখন ও তোমার দিকে গান পয়েন্ট করলো আমি তো ভয় পেয়েছিলাম। এরপর হারানকেও কোথাও দেখলাম না, তোমার তো হারানের সাথে আসার কথা ছিল। আলিশা বলে কি বলছো তুমি, আমার সাথে তো হারানই ছিল। আর তখনই নাকুলের ভ্যান থেকে হারান নেমে আসে। হারানকে দেখা মাত্র আলিশা বলছিল ও এখানে কেন, পুলিশ ডাকুন। তবে সুদর্শন বলে দেখো তুমি সেদিন হারানকে দেখোনি, এই দেখো তুমি না বলেছিলে ওর ঘাড়ে আঘাত পেয়েছিল, দেখো কোনো দাগ আছে কিনা। অ্যাকচুয়ালি তুমি হারানের জ্যাকেট আর কার্ড দেখে তুমি ভেবে নিয়েছিলে সেই হয়তো বা হারান, আর তোমার রোগের বিষয়ে জানতে পেরে সে সুযোগটা কাজে লাগিয়েছে। আলিশা জানতে চায় কে সে, আমার সাথে কে এসেছিল। হারান বলে এতদিন তোমাকে যে পোর্ট্রেট করেছে অ্যালেন জ্যাকব। আর আমাদের ওখানে দেখানো হয় অ্যালেনের অ্যাক্সিডেন্টের পর অ্যালেন কার থেকে বের হয়েই হারানকে শ্যুট করে দিয়েছিল। এরপর দীনেশের লোকেশন জানতে হারানের জ্যাকেট আর কার নিয়ে আলিশার কাছে যাওয়া মাত্রই আলিশা কার আর জ্যাকেট দেখে অ্যালেনকে হারান মনে করে নেয়। আর অ্যালেনও বুঝতে পেরে সেই সুযোগটা কাজে লাগিয়ে আলিশাকে নিয়ে পোর্টে এসেছিল। আর এরপর এখানে যা যা হয়েছিল তা তো আমরা আগে দেখেছি। হারান আলিশাকে বলে যে গত 2 দিন যাবৎ আমি আর নাকুল ওকে ফলো করছি, আমরা যা ভেবেছিলাম ও তার থেকেও অনেক ডেঞ্জারাস, ও একটা পশু। কন্ট্রোভার্সিয়াল কেসের বাদী আর সাক্ষীদের নিরাপত্তা দিতে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 2018 সালে প্রতিটি স্টেটেই উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম চালু করা হয়েছিল। একজন উইটনেস প্রোটেকশন অফিসার হিসেবে অ্যালেনের দায়িত্ব ছিল কেস সলভ না হওয়া পর্যন্ত ওই উইটনেসদের নতুন আইডেন্টিটি বানিয়ে তাদের অন্য জায়গায় রাখা। আর অ্যালেনের সুযোগটা কাজে লাগিয়েছিল। অ্যালেন ওই সকল উইটনেসদের নতুন আইডেন্টিটি আসামি পক্ষের কাছে বিক্রি করে দিত। নাকুলা বলে সুপ্রিয়া গোপাল নামে এক নারী এই আইডেন্টিটি বিক্রির ব্যবসার মাধ্যম হিসেবে কাজ করে। জার্নালিস্ট দেবরাজের স্ত্রী চিত্রাম্মাল তাদের এই ব্যবসার মধ্যে ফেসে যায়। মূলত জার্নালিস্ট দেবরাজ বেঙ্গালুরুর অবৈধ মদ ব্যবসায়ী চিন্নাপ্পার স্ক্যাম প্রকাশ করে দেয় চিন্নাপ্পা দেবরাজকে খুন করে। তবে দেবরাজের স্ত্রী চিত্রাম্মাল নিজের চোখের সামনে স্বামীর খুন দেখে কোর্টে চিন্নাপ্পাকে আইডেন্টিফাই করেছিল। যেহেতু কেসটি হাই প্রোফাইল ছিল তাই কোর্ট চিত্রাম্মালকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের আন্ডারে একটি নতুন আইডেন্টিটি দিয়েছিল। আর সেটা কোটি টাকার বিনিময়ে অ্যালেন চিন্নাপ্পাকে জানিয়ে দিয়েছিল। আর এর পরবর্তী দিনই চিত্রাম্মালের উপর হামলা হয়। তবে ভাগ্যগুণে চিত্রাম্মাল বেঁচে যায়। তবে চিত্রাম্মালের আইডেন্টিটি লিক হয়ে যাওয়ায় অ্যালেনকে উইটনেস প্রোটেকশন সেল থেকে বের করে দিয়ে ক্রাইম ইউনিটের ডেস্কে বসিয়ে দেওয়া হয়। চিত্রাম্মালকেও নতুন আইডেন্টিটি আর একজন কেস অফিসার দেওয়া হয়। কিন্তু চিন্নাপ্পা বারবার অ্যালেনকে থ্রেট দিচ্ছিল যদি চিত্রাম্মালের সাক্ষীতে চিন্নাপ্পা ধরা পড়ে যায় তাহলে চিন্নাপ্পা অ্যালেনের এই আইডেন্টিটি বিক্রির সব তথ্য ফাঁস করে দিবে। এই জন্য তখন থেকেই
অ্যালেন চিত্রাম্মালকে মারতে চেষ্টা করছে। উইটনেস প্রোটেকশন সেলের পুরনো কিছু কন্ট্যাক্ট থাকায় অ্যালেন জানতে পেরেছে যে চিত্রাম্মালকে কোচিতে রাখা হচ্ছে, কিন্তু চিত্রাম্মালের এক্সাক্ট লোকেশন শুধু তার নতুন কেস অফিসারই জানে। আবার অ্যালেন এটাও ভালো করে জানে যে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের নিয়ম অনুযায়ী সিবিআই ট্রায়ালের দিন উইটনেসকে ন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কোচি থেকে বেঙ্গালুরুতে আনা হবে, আর ওই দিন শুধুমাত্র ন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটই আছে, আর কয়েক ঘন্টার মধ্যেই কোচি এয়ারপোর্ট থেকে সেই ফ্লাইটটি টেক অফ করবে। সব শুনে আলিশা বলে, তার মানে চিত্রাম্মালকে ট্রায়ালের আগে মারতে পারলেই অ্যালেনের কাজ হয়ে গেল, তাই তো? হারান বলে, এখানেই অ্যালেনের মতো ক্রিমিনাল মাইন্ডের পুলিশ অফিসারের খেলা, কারণ ও চিত্রাম্মালকে নিজে মারবে না, ও র্যান্ডাম কাউকে ব্যবহার করবে। আর এজন্য ওই ফ্লাইটে এক্সেস আছে এমন দুজনকেও টার্গেট করেছে, আর সিরিয়াল রেপিস্ট অমরকে ব্যবহার করে তাদের ওই দুজনের রিলেটিভ কোনো মেয়েকে রেপ করে ভিডিও ক্লিপ পাঠিয়ে ব্ল্যাকমেল করেছে, যার একজন হচ্ছে সাকিনার ভাই আনসার আলী, কারণ আনসার আলী বেঙ্গালুরু এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফের কাজ করে। এই জন্য আনসার আলীকে ব্ল্যাকমেল করতেই সাকিনার রেপ করানো হয়েছিল। কিন্তু অমর অ্যালেনের প্ল্যান মতো কাজ না করে অ্যালেনকে না জানিয়েই ওই ভিডিওটি নিজের কাছে মাসখানিক রেখে টাকার জন্য তাদের পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করেছিল। অমর তখন যদি এটা না করতো তাহলে এগুলো কখনোই প্রকাশ পেত না। এই সব কিছু ছিল অ্যালেনের পারফেক্ট প্ল্যান, কারণ পরিবারের মেয়েদের এমন ভিডিও লিক হওয়া ঠেকাতে মানুষ সব কিছুই করতে পারে। আর এদিকে দেখা যায় আনসার আলীকে দিয়ে না হয় অ্যালেন থেমে থাকেনি। অ্যালেন আরও একটি বিকল্প রেখেছে। অ্যালেন সেই মেয়ের বাড়ির সামনে একটি খাম রেখে গেলে ওই মেয়ের ছোট ভাই গেটে খাম দেখে ঘরের ভিতর নিয়ে খামটি খুলতেই সেখানে একটি পেন ড্রাইভ পায়, আর কৌতূহলবশত ছেলেটি পেন ড্রাইভটি ওপেন করতে দেখা যায় এটি তার বোনের ধর্ষণের ভিডিও। মেয়েটিও দেখা মাত্র বেহুশ হয়ে যায়। এরপরই অ্যালেন নিবেদিতা নামে ওই মেয়েটির বাবা সুদেবানকে কল করে এবং তাকে ব্ল্যাকমেল করে বলে, যদি আমার বলা প্ল্যান মতো কাজ না করো তাহলে তোমার মেয়ে পঞ্চায়েতের স্টার হয়ে যাবে। সুদেবা অনুরোধ করছিল এমনটা করবেন না। এজন্য অ্যালেন বলে, তাহলে এখনই তুমি ছুটি ক্যান্সেল করে দ্রুত বেঙ্গালোর এয়ারপোর্টে চলে যাও, তোমার হাতে সময় খুবই কম। সাথে সুদেবকে একটি ডিভাইসও দিয়ে দেয়। এদিকে দীনেশের মৃত্যুতে সবাই শ্রদ্ধা জানাতে এসেছে। সুদর্শন ও দীনেশের বউ বাচ্চার কান্না দেখে হারানের কাঁধে হাত রেখে কিছু বলতে যাচ্ছিল। হারান শুধু বলে, আপনি কোয়ার্টারে যান। এরপর হারান তার ভোল্ট রুমে যায় এবং সেখানে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে যায়। এদিকে দেবিকা আর নির্জা এখনও মেডিকেল কলেজের কোয়ার্টারেই আছে। সুদর্শন এখানে আসছিল, তবে সুদর্শন আসার আগেই অ্যালেন এসে পড়ে। অ্যালেন এসে নির্জাকে ওই দিনের কথা মনে করিয়ে দিয়ে বলে, আসলে সেদিন আমি শুধু সাকিনাকে তুলতে বলেছিলাম, তোমার ব্যাড লাক। তার মানে নির্জা অ্যালেনের প্ল্যানে ছিল না। এদিকে অ্যালেনকে ধরতে পুলিশ পুরো সিটি ব্লক করে দিয়েছে, তাই এখান থেকে পালাতে অ্যালেন দেবিকার হেল্প নিতে এসেছে। অন্যদিকে সিবিআই অফিসার সুদর্শনের সাথে দেখা করে তাকে বলছে, আগামীকাল ট্রায়ালের পর ওর বেল ক্যান্সেল হয়ে যাবে, তখন আমরা ওকে ধরে ফেলব। কিন্তু এখানে আসার পর থেকেই আমরা একটা নাম শুনছি, হারান শঙ্কর। সে কোনো নর্মাল সিভিলিয়ান না। আমরা জানতে চাই হারান মূলত কে। অন্যদিকে অ্যালেনের কথার জবাবে নির্জা বলে ওঠে, তোর কথা না শুনলে তুই কি করবি? তুই জানিস না আমার ভাইকে? অ্যালেনও বলে, আমি সবই জানি, আর জানি বলে আমি এখানে এসেছি। আর এখানে আমাদের দেখানো হয়, এখানে আসার আগে সুপ্রিয়া অ্যালেনকে কল করে বলেছিল তোমাকে ফলো করা হচ্ছে। অ্যালেনও দেখে পিছে দুজন লোক তার উপর নজর রাখছে। সুপ্রিয়া বলে, তোমার কথা বিশ্বাস করে আমরা এতদিন তোমার সাথে ব্যবসা করেছি, কিন্তু তুমি হারান শঙ্করের সাথে ঝামেলায় জড়িয়েছ কোন সাহসে? অ্যালেন বলে, হারান ও তো ওর বোনের ধর্ষণের বদলা নিতে ঘুরছে, ও সাধারণ একজন ব্যক্তি। কিন্তু সুপ্রিয়া বলে, এতদিন একসাথে থেকে বুঝলে না কে প্রফেশনাল? ও কোনো জবলেস সাধারণ স্কেচ আর্টিস্ট না, বা কোনো অ্যাংরি ব্রাদারও না। কর্ণাটকা পুলিশ যাকে মাসের পর মাস খুঁজেছে সেই অমরকেও মাত্র 48 ঘন্টার মধ্যে মেরেছে। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না, কারণ ও একজন স্কাই মার্শাল। 1999 সালে ভারতের একটি ফ্লাইট হাইজ্যাক হওয়ার পর থেকে টেরোরিস্টদের হাত থেকে প্লেন হাইজ্যাক রোধ করতে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রতিটি কমার্শিয়াল ফ্লাইটে একজন করে মিলিটারি পার্সন রাখার সিদ্ধান্ত নেয়। হারান তাদের মধ্যেরই একজন। ও একজন এক্স এনএসজি কমান্ডো। আর ওর সম্পর্কে আমরা এতদিন জানতে পারিনি, তার কারণ হচ্ছে স্কাই মার্শালদের আইডেন্টিটি সবসময় গোপন রাখা হয়। তারা যাত্রীবেশে যাত্রীদের মধ্যে থেকেই প্লেনের নিরাপত্তা দেয়, আর পুরো এয়ারপোর্টেই তার অ্যাক্সেস আছে। সুপ্রিয়ার মুখে হারানের কথা জানার পর অ্যালেনও এখন বুঝতে পারছে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। এদিকে হারানো প্ল্যান মতো এয়ারপোর্টে পৌঁছে গেছে। প্রথমে সে ওই ফ্লাইটের ক্রুদের সাথে কথা বলে। এরপর সেকেন্ড প্ল্যান হচ্ছে ফ্লাইটের ম্যানিফেস্টো। যেহেতু কোর্ট অর্ডারের উইটনেস আছে, তাই ফ্লাইট ছাড়ার 15 মিনিট আগেই ওই ম্যানিফেস্টো রেডি হবে। আর বেঙ্গালুরু এয়ারপোর্টের সিকিউরিটি ইনচার্জ রোহান জানায় এই বিষয়টি তারা দেখবে। লাস্ট প্ল্যান পুরোটাই হারানের উপর নির্ভর করবে। তবে এয়ারপোর্ট অফিসার বলছিল, ও যদি ফ্লাইটে মারার প্ল্যানই করবে তাহলে ফ্লাইট ক্যান্সেল করে দিলেই তো হয়। কিন্তু হারানের কথা, তাহলে অ্যালেন অন্য কোনো প্ল্যান করবে। আর ফ্লাইটে যদি ধরতে না পারি আমরা কি জন্য আছি? এরপর হারান ফ্লাইটে বোর্ড করে এবং ফ্লাইটের ক্রু দীপককে বলে 15 মিনিটের মধ্যে ফ্লাইটের মধ্যে একজন কিলার উঠবে। আমরা জানি না সে দেখতে কেমন,
বা কী তার প্ল্যান, তাই তোমার হেল্প লাগবে। দীপকও হেল্প করতে রাজি হয়। এদিকে হারান নাকুলকে একটি মিলিটারি গ্রেড এয়ার ট্রান্সমিটার দিয়ে এসেছে, যেটা নাকুলের ফোনের সাথে কানেক্টেড থাকবে। এটা সিভিল এভিয়েশনের নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার কারণে ফ্লাইট যদি 40,000 ফুট উঁচুতেও থাকে, নাকুল হারানের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তবে নাকুলকে এর জন্য অবশ্যই এয়ারপোর্টে 300 মিটার রেডিয়াসের মধ্যে থাকতে হবে। এরপর ফ্লাইটের বাকি যাত্রীরা বোর্ডিং করতে শুরু করে। চিত্রাম্মালকেও আনা হয়। সকল প্যাসেঞ্জার উঠে গেলে ফ্লাইটটি টেক অফও করে। এদিকে ফ্লাইট ম্যানিফেস্টো এসে পড়লে নকুলকে পাঠানো মাত্রই নকুল আলিশাকে ফ্লাইটের সকল যাত্রীর ফটো দেখাতে শুরু করে। কারণ অ্যালেন চিত্রাম্মালকে মারতে দুজনকে টার্গেট করেছিল, যাদেরকে অমর টাকার জন্য ব্ল্যাকমেল করেছিল। তাদের একজন আনসার আলী, আর দ্বিতীয়জন সেই লোক যাকে আলিশা অমরের সাথে সেদিন সেখানে দেখেছিল। তাই আলিশাকে এখন ফ্লাইটের যাত্রীদের ফটো দেখে ওই লোককে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু আলিশার জন্য এটা মোটেও সহজ কাজ নয়। এই জন্য নাকুল হারানকেও জানায় একটি ফটো দেখতে আলিশার 3 মিনিট সময় লাগছে, 47টি এখনও বাকি। এভাবে দেখলে তো শেষ করতে পারবো না। এর মধ্যে যদি উইটনেসের উপর অ্যাটাক হয়, আমাদের কি অন্য কোনো প্ল্যান আছে? হারান শুধু বলে দেখতে থাকো। এরপর হারান দীপককে সিগন্যাল দিতেই প্ল্যান মতো দীপক চিত্রাম্মালের সিটের উপরে লাইফ সাপোর্ট সিস্টেম অন করে দেয়। আর ফ্লাইটের রুলস অনুযায়ী যেই সিটের উপরে লাইফ সাপোর্ট সিস্টেম বের হয়ে যাবে, সেখানে যাত্রীর জন্য বসা বিপজ্জনক। নিয়ম অনুযায়ী তাকে অন্যটা সরিয়ে নিতে হবে। এর জন্য চিত্রাম্মালকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ভিতরে গিয়ে হারান ওই কেস অফিসারকে পরিচয় দিয়ে বলে যে আমাদের কাছে তথ্য আছে চিত্রাম্মালকে মারতে কেউ একজন এই ফ্লাইটে আছে। যতক্ষণ আমরা তাকে খুঁজে বের করতে পারছি, ততক্ষণ আপনাদের এখানেই থাকতে হবে। এদিকে অ্যালেন দীপিকাকে নির্জার ওই ভিডিওটি দেখে ব্ল্যাকমেল করছে। অ্যালেন তার হার্ড ডিস্কটি দেখিয়ে বলছে, অমরের রেকর্ড করা এমন 1000 মেয়ের ভিডিও আছে এখানে। আমি চাইলেই 1 ঘন্টার মধ্যে সব বন সাইটে এগুলো দিয়ে দিতে পারি। মূলত দেবিকার একজন পেশেন্টকে ফেস রিকনস্ট্রাকশনের জন্য অন্য একটি শহরের হসপিটালে পাঠানোর কথা রয়েছে, আর ওই পেশেন্টের নাম ব্যবহার করে অ্যালেন যাওয়ার প্ল্যান করছে। আবার এদিকে সিএস থেকে রোহান হারানকে জানায় যে ফ্লাইটের সকল প্যাসেঞ্জারের তথ্য নেওয়া হয়েছে, তাতেও কিছু পাওয়া যাচ্ছে না। এদিকে আলিশার এখনও 23 জন বাকি। ফ্লাইটটি ল্যান্ড করতেও মাত্র 45 মিনিট বাকি। এজন্য হারান আলিশাকে বলে, দেখো আলিশা, তুমি একমাত্র ওই রাতে অমরের সাথে ওই লোকটিকে দেখেছিলে, ফোকাস করার চেষ্টা করো। আলিশার তখন মনে পড়ে সুদর্শন তাকে বলেছিল এই সিরিয়াস কন্ডিশনের একটি সমাধান আছে, আর তা হলো ফিচার রিকগনিশন। যেমন নাক, কান, চোখ, ভ্রু, যে কোনো কিছু ফিচার হতে পারে যা দিয়ে মানুষকে আইডেন্টিফাই করা যায়। আলিশা তখনই বলে ওঠে, আমি তার মুখে কাটা দাগ দেখেছিলাম, কিন্তু পুরো ফ্লাইট খোঁজার পরও এমন কাউকে না পাওয়ায় হারান বলে, এখন তাহলে ব্যাকআপ প্ল্যানের সময়। এই ফ্লাইটেই মূলত চিনাপ্পা যাচ্ছিল। হারান চিনাপ্পার সাথে দেখা করে, কারণ চিনাপ্পার প্রাইভেট জেট গ্রাউন্ড ক্লিয়ারেন্স না পাওয়াতে চিনাপ্পাকে এই ফ্লাইটেরই বিজনেস ক্লাসে যেতে হচ্ছে। আর নাকুলি মূলত বাইপাস করে টিকিট করে দিয়েছিল। এটাই ছিল মূলত হারানের ব্যাকআপ প্ল্যান। হারান চিনাপ্পাকে বলে, চিত্রাম্মাল যদি একবার নিচে নামতে পারেন তাহলে তুমি শেষ, কিন্তু আমি সেই চান্স তোমাকে কিছুতেই দিব না বলে চিনাপ্পাকে গান পয়েন্ট করে। তবে চিনাপ্পা বলে, আমি চিত্রাম্মালকে মারতে চাচ্ছিলাম, এটা সত্যি, কিন্তু আমি যখন জানতে পারলাম অ্যালেন এখানে জড়িত, তাই আমি সেখান থেকে সরে আসি। চিনাপ্পা এটাও জানায় অ্যালেন তাকে নিবেদিতা আর সাকিনার বিষয়েও বলেছিল যে এই দুটি মেয়েকে ব্যবহার করে অমর নামে এক ব্যক্তি এই উইটনেসের সমস্যা সলভ করে দিবে। তবে চিনাপ্পা অ্যালেনের এসব প্ল্যানের উপর ভরসা করছিল না। তাই চিনাপ্পা বলে, আমি ওকে আগেই নিষেধ করেছিলাম, তবে আমি জানি না ওর প্ল্যান কে ছিল। অন্যদিকে দেবিকাকে দেখা যায় অ্যালেনকে নিয়ে এমআরআই রুমের সামনে গিয়েছে। দেবিকা এমআরআই রুমের মধ্যে উকি দিয়ে কিছু একটা বলে একটি কাগজে সিগনেচার করে অ্যালেনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এর মধ্যে রোহান হারানকে জানায় একটি সমস্যা হয়ে গেছে। আমরা চেক করে দেখলাম চিত্রাম্মালের সিট সাইলাজা রবি নামে বুক করা, এমনকি ওই নামে ওই একই আইডি দিয়ে একসাথে আরও 6টি টিকিট বুক করা হয়েছিল। রোহান ওই সিট নম্বরগুলোও দিয়ে দেয়, আর হারানো দ্রুত নাকুলকে পাঠিয়ে তাদের তথ্য বের করতে বলে। নাকুল অনলাইনের মাধ্যমে তাদের তথ্য জেনে বলে, সবগুলো তো ফেক আইডেন্টিটি, তারা সবাই কর্ণাটকার হাই প্রোফাইল কেসের সাথে জড়িত। তার মানে এরা 7 জনই উইটনেস, যাদের সবার আইডেন্টিটি অ্যালেন বিক্রি করে দিয়েছিল। চিত্রাম্মাল সহ তাদের 7 জনকে কোর্টে নেওয়া হচ্ছে, তারা সবাই অ্যালেনের বিরুদ্ধে সাক্ষী দেবে। হারানো জানায় চিন্নাপ্পা ওই রেপগুলো করায়নি, অ্যালেনই নিজের জন্য অমরকে দিয়ে করিয়েছিল। এই 7 জনই এখন অ্যালেনের জন্য সমস্যা। নকুলের কথা 7 জনকে তার ফ্লাইটের মধ্যে মারা সম্ভব না, তাই না? তবে হারান বলে অ্যালেন চিন্নাপ্পাকে 2টি মেয়ের কথা বলেছিল, একটি সাকিনা আর একটি নিবেদিতা সুদেব। সাকিনার ভাই তো বেঙ্গালুরু এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফের কাজ করে, তবে নিবেদিতার এমন কে আছে? এই জন্য নাকুল নিবেদিতার তথ্য বের করতে ফেসবুক প্রোফাইল চেক করতেই নিবেদিতার বাবার ফটো দেখতে পায়। আর সেই ফটো দেখে আলিশা বলে ওঠে, আমি তো অমরের সাথে এই লোককে দেখেছিলাম। নকুলও জানাক তার নাম সুদেব আনন্দ। অনলাইনে তার কোনো তথ্যই পাচ্ছি না। আর গলায় ব্লু কালারের একটি ট্যাগ আছে যেখানে ATCO লেখা, তার মানে এয়ার ট্রাফিক কন্ট্রোল অপারেটর।
আর এটি শোনা মাত্র রোহান বেরিয়ে যায়। কিন্তু এতক্ষণে সুদেব কন্ট্রোল সেন্টারে প্রবেশ করে ফেলেছে। মূলত এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইটের সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। সেখান থেকে যদি একটি ডিজিটও ভুল করা হয় তাহলে ফ্লাইটটি ক্র্যাশ হয়ে যাবে। তার মানে প্লেনটিকে ক্র্যাশ করানোই অ্যালেনের প্ল্যান ছিল। এদিকে সুদেব অ্যালেনের দেয়া ওই ডিভাইসটি কানেক্ট করে দিয়ে একটি ফ্লাইট টেক অফ করার পারমিশন দিয়ে দেয়। তবে সেম টাইমে সেম রানওয়েতে হারানদের ফ্লাইটের ল্যান্ডিং পারমিশন দেওয়ার আগেই হারানদের ফ্লাইটটি স্ক্রিন থেকে উধাও হয়ে যায়। এরপর রোহান এসে সুদেবকে অ্যারেস্ট করে হারানকে মেসেজ দেওয়া মাত্রই হারান ক্যাপ্টেনকে জানালে আবার ফ্লাইটটি স্ক্রিনে শো করতে থাকে। এরপর ফ্লাইটটি নিরাপদে ল্যান্ড করা হয়। মূলত হারান ওই প্লেনের ট্রান্সপন্ডার অফ করে দিয়েছিল, আর এই ট্রান্সপন্ডারের মাধ্যমেই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইটের সব রিয়েল টাইম ডেটা দেখতে পায়। তাই ট্রান্সপন্ডার অফ করে দেওয়াতে সুদেব আর কিছুই করতে পারেনি। এরপর ফ্লাইট থেকে নেমে হারান রোহানকে বলছিল কোচির পরবর্তী ফ্লাইটে আমাকে ফিরে যেতে হবে। রোহান বলে তার আগে তোমার জন্য একটি কল আছে, সেটা আগে অ্যাটেন্ড করো। এরপরে সিবিআই অফিসার হারানকে জানায় তোমার বোনেরা সেফ আছে, কিন্তু অ্যালেনকে আমরা ধরতে পারিনি। রোহান বলে তাতে কি, কেরালার কর্ণাটকা পুলিশ ওকে খুঁজছে। কিন্তু ওই অফিসারের কথা, অ্যালেন যখন উইটনেস প্রোটেকশন সেলে ছিল তখন উইটনেসদের সেফটির জন্য ও অনেক ফেক আইডেন্টিটি বানিয়েছে, যাতে সম্পূর্ণ নতুন জীবন শুরু করা যায় আর ইজিলি পুলিশ ইনকোয়ারি বাইপাসও করা যায়। আমাদের ধারণাও নিজের জন্য এমন একটি আইডেন্টিটি তৈরি করে রেখেছে যেটা আমাদের রেকর্ডে নেই। যদি সেটা করে থাকে তাহলে ওকে আর ধরা সম্ভব হবে না। সিন চলে যায় এই ঘটনার কয়েক সপ্তাহ পর। সুদর্শন দেবিকাকে কল করে জানতে চায় হারান এখন কোথায়। সিবিআই অফিসার বারবার লোকেশন জানতে যাচ্ছে, মনে হয় তার মধ্যে কোনো ডাউট আছে। তবে দেবিকাও জানে না হারান এখন কোথায় আছে। অন্যদিকে অ্যালেনকে দেখা যায় নতুন রূপে সুপ্রিয়ার সাথে দেখা করছে। সুপ্রিয়া অ্যালেনকে একটি নতুন আইডেন্টিটি দেয়, সাথে আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট, যেটি দিয়ে অ্যালেন এখন ইজিলি দেশ ছাড়তে পারবে। তবে যাওয়ার সময় অ্যালেন তার গলার লকেটটি খুলে দিয়ে যায়। এদিকে সিবিআই অফিসার এক মেজরের সাথে দেখা করে বলছে, দেখুন মেজর, হারান গত কয়েক সপ্তাহ যাবৎ কয়েকবার বেঙ্গালুরুতে এসেছে। ও নিশ্চয় কাউকে খুঁজছে, আর আপনিও নিশ্চয় জানেন কাকে খুঁজছে। অ্যালেনকে কোর্টে পেশ করা আমার ডিউটি। এখানে আমি হারানকে কোনোভাবেই অ্যালাউ করতে দিব না। আপনি আমাকে বলুন হারান শঙ্কর এখন কোথায়। মেজর শুধু বলে হি ইজ অন ডিউটি। এদিকে অ্যালেনের ফ্লাইটটি টেক অফ করেছে। অ্যালেন ফ্লাইটে বসে খাবার খাচ্ছিল। তখনই ফ্লাইটের অ্যাটেন্ডেন্ট অ্যালেনকে জানায় আপনার সেফটির জন্য এই ফ্লাইটে একজন ফ্লাইট মার্শালও আছেন, আর সে হারান। হারানকে দেখা মাত্রই অ্যালেনের হাওয়া টাইট। তবে অ্যালেন ওই ড্রাইভটি নিয়ে বলে তোমার পিছে যারা বসে আছে তোমার মতো হাইলি ট্রেন্ড, আর আমি যদি একবার নিচে নামতে পারি সারা দুনিয়া এই কন্টেন্টগুলো দেখবে। হারান শুধু বলে ওই ড্রাইভ একদমই ফাঁকা, সব মুছে ফেলা হয়েছে, ড্রাইভের মধ্যে কিচ্ছু নেই। আর এখানে আমাদের দেখানো হয় দেবিকা ইচ্ছা করে অ্যালেনকে এমআরআই রুমের সামনে নিয়ে ভিতরে কেউ না থাকতেও দরজা খুলে কথা বলার ভান করেছিল, কারণ এমআরআই রুমের স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের কারণে স্টোরেজের ডেটা করাপ্ট হয়ে যায়। তার মানে সেদিনই সব মুছে গিয়েছিল। হারান বলে ভেবো না, তুমি কখনো নিচে নামছো না। এরপরে ফ্লাইটের মধ্যে অ্যালেনদের সাথে হারানের তুমুল ফাইট হয়। এরপর একসময় হারান অ্যালেনের কপালে শ্যুট করে অ্যালেনকে মেরে ফেলে। এদিকে সুদর্শন আলিশাকে এক ডক্টরের কাছে নিয়ে এসেছে। সে সব রিপোর্ট চেক করে জানায় তোমার তো প্রচুর প্যাগনেশিয়া আগের থেকে উন্নতি হয়েছে। আলিশা এখন ফেস মনে রাখতে শিখেছে। ডক্টর জানতে চায় তোমার উন্নতি হওয়ার পর প্রথম যে ফেসটি তুমি দেখেছ তাকে তুমি মনে করতে পারবে। আলিশা তখন হারানের ফেসেরই ডিসক্রিপশন দিতে থাকে, যেই ডেসক্রিপশন সে হারানকে দিয়েছিল। মুভিটি এখানে শেষ হয়। মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।